আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভ ক্লাসে। সাথে আছে আমি ওমর ফারুক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সম্পর্কিত বিষয়। তা আমরা শুরুতেই একটু আলোচনা করি যে আমরা অতি সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অনেকে বলছে 32,577 জন, কেউ বলছে 35,000+। তা আমরা যদি ধরে নেই তাহলে দেখতে পাই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত হলো যে সরকার 35,000 হোক বা 32,000 হোক, সেটা 30,000+। তা খুবই দ্রুত 30,000+ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ শুরু হবে, নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং আমরা আশা করছি 20 অক্টোবর অর্থাৎ আগামী পরশু দিন অথবা এর সার্কুলারটা প্রকাশিত হবে। তা যেহেতু আমাদের এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার পদ সংখ্যা অনেক বেশি, 32,000+, সেক্ষেত্রে আমরা যদি আমাদের বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট যদি ভাগ করি, কারণ আমাদের মনে রাখতে হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগটা কিন্তু অঞ্চল ভিত্তিক হয়, অর্থাৎ জেলা ভিত্তিক হয়, এবং সেন্ট্রালি নিয়োগ হয় না। প্রত্যেক জেলার আলাদা কোটা থাকে, আলাদা পদ সংখ্যা থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের বাংলাদেশের 64টা জেলাকে ধরে নেই, তাহলে আমরা দেখতে পাই আমাদের প্রত্যেক জেলা গড়ে 500 জন করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 500+ প্রত্যেকটা জেলায় এবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেটা অতীতের তুলনায় অনেক বেশি। আবার এবার আমাদের শিক্ষাগত যোগ্যতা, এর আগের আমরা দেখেছি এর আগের সার্কুলারগুলোতে যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আমাদের যারা বোনেরা আছে, বোনদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতো এইচএসসি পাস। কিন্তু এবার সবার ক্ষেত্রে স্নাতক বা আমরা যেটা বলি ব্যাচেলর, এই স্নাতক পাস সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে আমরা ধরে নিই যে আমাদের এবার যাদের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, তাদের সবাই হচ্ছে কমপক্ষে স্নাতক পাস এবং সবাই কোয়ালিফিকেশন এবং সবাই কোয়ালিটি সম্পন্ন। সো এক্ষেত্রে আপনি এবং আমি যদি পিছিয়ে থাকি আমাদের প্রস্তুতিতে, তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য বন্ধুদের চেয়ে কিন্তু আমরা পিছিয়ে পড়ব এবং তারা দেখা যায় প্রত্যাশিত জবটা নিয়ে ফেলবে। আর প্রাইমারির সহকারী শিক্ষক যেটা, এটা আমাদের কয়েকদিন আগে দেখলাম যে আমাদের সরকারি সিদ্ধান্ত নিতে হবে, এটা হচ্ছে আমাদের 13তম গ্রেড, 13তম গ্রেডে উন্নীত করা হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক। সেক্ষেত্রে আমাদের বেতন ভাতা অন্যান্য বিষয় কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে এবং আমাদের প্রতিযোগীর সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক বেশি হবে এবার। তো সব মিলিয়ে আমাদের প্রস্তুতি কি হবে, আপনার এবং আমার প্রস্তুতির উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। যেহেতু আমাদের প্রতিযোগিতায় নামতে হবে, সুতরাং আমার মনে হয় যে আজকে থেকে, এখন থেকে আমাদের এই প্রতিযোগিতায় নামার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। আগামীকাল আমি প্রস্তুতি নেব কিংবা আরও 2 দিন পরে প্রস্তুতি নেব, বিষয়টা যেন এমন না হয়। তা চলে আসে আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে আমরা প্রাথমিক কিছু কথা বলে নেই। বিষয়টা হলো যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় আমাদের বিভিন্ন জেলা প্রশাসকগণ এই পরীক্ষা পরিচালনা করে থাকেন। এবং জেলা প্রশাসকগণ লিখিত পরীক্ষার পরে জেলা প্রশাসক নিজেই উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা নেন। এই 2 পরীক্ষার ভিত্তিতে আমাদের রেজাল্ট দেওয়া হয়। এখানে এবার আসার কথা হলো আমাদের প্রাথমিক বা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগে যে কোটা ব্যবস্থা বিদ্যমান ছিল, এই কোটা ব্যবস্থা বর্তমানে বিদ্যমান নেই। এই কোটা ব্যবস্থা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। শুধুমাত্র এখন আমাদের 60% মহিলা কোটা, 20% পুরুষ কোটা এবং 20% পুরুষ কোটা, এটা বহাল আছে। কিন্তু আগের যে কোটাগুলো ছিল আমাদের, বিশেষ করে জেলা কোটা ছিল, প্রতিবন্ধী কোটা ছিল, নারী কোটা ছিল, এর বাইরেও কিংবা আমাদের
মুক্তিযোদ্ধা কোটা ছিল, এই কোটার সবগুলো কোটার কিন্তু বিলুপ্ত করা হয়েছে, যে কারণে এবারের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতিটা সবার জন্য উন্মুক্ত, এবং আমরা কিন্তু সবাই চাইলে সমানভাবে এখানে সুযোগটা নিতে পারি। তো এক্ষেত্রে আসলে প্রথমে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি, যেটা হয় 80 নম্বরের, 80টা এমসিকিউ থাকে। আমরা ধরে নেই যে 80 নম্বরের এমসিকিউতে যদি কোনো পরীক্ষার্থী 60+, অর্থাৎ 60-এর অধিক যদি নাম্বার পেয়ে যায়, সেই পরীক্ষার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়, এটা আমরা ধরে নিই। সুতরাং আপনাকে 80 নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এই 80 নম্বরের পরীক্ষার মধ্যে আপনাকে কমপক্ষে 60 পেতে হবে। আমরা স্বাভাবিকভাবে ধরে নিই 60 পাওয়া খুব সহজ। আমি ধরে নিলাম আমরা সবাই 60 পাবো যারা পরীক্ষা দিব। মনে করেন আপনার জেলায় পরীক্ষা দিয়ে 5000, সেখান থেকে নেবে মাত্র 500 জন। 5000-এর মধ্যে আমি ধরে নিয়েছি 3060 পেয়েছে। এরপর ভাইবা থেকে আপনাকে বোর্ডে ফেস করতে হবে। এখন আপনি ভাইবাতে যদি একটু খারাপ করেন বা অন্যদের মতো তো যদি একর সমানতালেও যান, তাহলে প্রথম 500 জন যারা সিরিয়ালাইজ হবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। সুতরাং আমার উদ্দেশ্য থাকবে আমি 80 নম্বরের মধ্যে আমি 60 পাবো না, আমাকে 80 নম্বরের মধ্যে কমপক্ষে 75 পেতে হবে, 75 পেতে হবে, বা 70+ রাখতে হবে। যদি আমি 80 নম্বরের মধ্যে 70+ নাম্বার রাখতে পারি, তাহলে এটা আমার জন্য কিন্তু খুবই প্লাস পয়েন্ট হবে, এবং আমি মোটামুটি নিশ্চিত থাকতে পারবো যে না, আমাকে নিয়োগ দিতে হবে। এখন এই যে 80 নম্বরের যে পরীক্ষা দেওয়া হয়, এই 80 নম্বরের পরীক্ষার মধ্যে প্রধানত 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই 4টা ক্যাটাগরির মধ্যে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। বাংলার ক্ষেত্রে আমাদের প্রশ্ন হয় 20টা 20 নাম্বার থাকে, ইংরেজির ক্ষেত্রে আমাদের প্রশ্ন হয় 20টা 20 নাম্বার, গণিতের ক্ষেত্রে প্রশ্ন হয় 20টা 20 নাম্বার। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের প্রশ্ন হয় 20টা, তবে সাধারণ জ্ঞানের মধ্যে আমরা বৃহৎ আকারে 5টা ভাগ করতে পারি। অর্থাৎ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 5টা বিভাগ থেকে 5টা বিষয় থেকে প্রশ্ন হয়। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশ বিষয়। বাংলাদেশ বিষয়বলী থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন নাম্বার 20, প্রশ্ন থাকে 20টা। তাই বাংলাদেশ বিষয়বলী থেকে প্রশ্ন হয়, আমরা ধরে নেই 20 নম্বরের মধ্যে কমপক্ষে 12টা বা 10টা। আরেকটা অংশ থাকে হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলী। আন্তর্জাতিক বিষয়বলী থেকে প্রশ্ন থাকে 5টা কি 6টা। এরপর আমাদের আরও 3টা ভাগ আছে, যেখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 1টা কিংবা 2টা প্রশ্ন থাকে। একটা হলো আমাদের আইসিটি, কম্পিউটার তথ্য প্রযুক্তি, একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, এখান থেকে আপনি 1 বা 2 নম্বরের প্রশ্ন পাবেন, আরেকটা হচ্ছে ভূগোল। তা আমরা সাধারণ জ্ঞানকে মূলত আমরা যে সাধারণ জ্ঞানের বিষয়টা দেখি, তা সাধারণ জ্ঞানের 5টি ক্ষেত্র থেকে আমাদের 20 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। বাংলার ক্ষেত্রে আমার প্রশ্ন হয় সাধারণত, আমাদের বাংলা ক্লাস হবে আগামী বৃহস্পতিবার, আপনারা সেখানে বাংলা সম্পর্কিত ডিটেলস জানবেন। আমি একটু বলে নিই, বাংলাতে বেশি প্রশ্ন হয় ব্যাকরণ সম্পর্কিত। এখানে সাহিত্য নিয়ে 2টা 3টা প্রশ্ন থাকে। তো 20 নম্বরের মধ্যে আপনি কমপক্ষে 16-17টা প্রশ্ন পাবেন ব্যাকরণ সম্পর্কিত। সেক্ষেত্রে আপনারা আজকে থেকেই আমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ আছে, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের, এই নবম দশম শ্রেণীর বোর্ড বাংলা ব্যাকরণটা এখন থেকে আমরা পড়া শুরু করি, আজকে থেকেই। ইংরেজিতে আমার প্রশ্ন হবে 20 নম্বরের, সেখান থেকে আমার বাংলার মতোই গ্রামার থেকে প্রশ্ন হয় 16-17টা বা 18টা, সাহিত্য থেকে প্রশ্ন হয় 2-3টি। গণিতের ক্ষেত্রে আমাদের প্রশ্নের প্যাটার্নটা সাধারণত আমরা যেটাকে বলি পাটিগণিত, এখান থেকে প্রশ্ন, আর জ্যামিতি। বীজগণিত থেকে 1টা বা 2টা প্রশ্ন এসে থাকে, আমরা ধরে নিই 2টা প্রশ্ন এসে থাকে। এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে কোন ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি সাধারণ জ্ঞানের কথা বলি, প্রথমে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি। বাংলাদেশ বিষয়বলিতে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন থাকে, আগে বলেছি 10টা থেকে 12টা।
তো এর মধ্যে আবার প্রাইমারির কিন্তু একটা সুনির্দিষ্ট সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্য থেকে তারা প্রশ্ন করে। তো আমি খুব ছোট্টখাটো কয়েকটি বিষয় একটু আলোচনা করবো আজকে সাধারণ জ্ঞান সম্পর্কিত। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত বিষয় থেকে আমরা যে প্রশ্নটি দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের ভূমিরূপ গঠন প্রক্রিয়া। এটাকে আমরা হচ্ছে ভূগোল যখন পড়াবো তখন ভূগোলের পাঠে আমরা আলোচনা করবো এটা। এখানে আরেকটা প্রশ্ন এসে থাকে, ভূপ্রকৃতি থেকে বাংলাদেশের ভূমিরূপ কোন ধরনের, বাংলাদেশের কোন ধরনের ভূমিরূপ দেখা যায় না, বা বাংলাদেশের পাহাড়গুলো কোন সময় গঠিত, বাংলাদেশের পাহাড়গুলোর গড় উচ্চতা কত, বাংলাদেশের বৃহত্তম পাহাড় কি, এটা আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে পড়ে ফেলি। আরেকটা প্রশ্ন হয় বাংলাদেশের সীমানা সম্পর্কিত। সীমানা সম্পর্কিত প্রশ্ন হয় যে নিচের কোনটি বাংলাদেশের সর্ব উত্তরের স্থান, অথবা কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, অথবা কোনটি সর্বপূর্বের স্থান অথবা পশ্চিমের স্থান। তা এই ক্ষেত্রে আমরা একটা ছক আকারে পড়াই, একটা ছক আকারে আপনি পড়ে ফেলবেন, আমরা ক্লাসে খুব চমৎকার করে পড়াই। ছক আকারে এভাবে পড়াই যে আমরা যখন উত্তরটা লিখি, উত্তরের বিষয়গুলো এক নজরে দেখে আসি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সর্ব উত্তরের থানা হচ্ছে তেঁতুলিয়া, সর্ব উত্তরের বন্দর হচ্ছে বাংলাবান্ধ, এবং সর্ব উত্তরের গ্রাম হচ্ছে জায়গিরচোদ। আবার একইভাবে আমাদের সর্বদক্ষিণ দিকে, তো সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে টেকনাফ, ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, আর সর্বদক্ষিণের ভূখণ্ড হচ্ছে সেরাদ্বীপ। একইভাবে আমরা পূর্ব পশ্চিম পড়ে ফেলি। তাহলে আপনি যদি বাংলাদেশের সীমানা সম্পর্কিত বিবরণ পড়েন তাহলে এক্ষেত্রে আপনি 1 নম্বর প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন পাবেন। শুধুমাত্র এখান থেকে আপনাকে 10 থেকে 12টা ইনফরমেশান পড়তে হবে। আপনি যদি 10 থেকে 12টা ইনফরমেশান পড়েন তাহলে আপনি একেবারেই এখান থেকে একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। তো আপনাকে এখান থেকে 10-12টা প্রশ্ন পড়তে হবে, 10-12টা ইনফরমেশান বা তথ্য জানতে হবে, জানলে আপনি এটা 1 নম্বর প্রশ্ন পেয়ে যাবেন। বাংলাদেশ বিষয়াবলী থেকে আরেকটা প্রশ্ন হয়, এবং যেটা খুবই কমন, প্রতি বছর এসে থাকে, সেটা হলো আমাদের বিভিন্ন জেলার বা বিভিন্ন স্থানের আমরা যে বর্তমান নামে পরিচিত, এই অনেক জেলার এবং অনেক বিখ্যাত স্থানের কিন্তু পুরাতন নাম আছে। এই পুরাতন নাম নিয়ে একটা প্রশ্ন হয়, তো কীভাবে পূর্ব নাম কেউ কি বলতে পারবে? এখানে যারা আছে আমরা বুকে বলতে পারবো নোয়াখালীর পূর্ব নাম কি? দেখি একটু কমেন্টসে, নোয়াখালীর পূর্ব নাম কি? এটা প্রশ্ন থাকলে দেখি কেউ অ্যান্সার দিতে পারেন কিনা, আমি এটা সবশেষে বলবো। এরপর মনে করেন প্রশ্ন হতে পারে বরিশালের পূর্ব নাম কি, অথবা চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? তা বরিশালের পূর্ব নাম বা পুরাতন নাম হচ্ছে 3টা: চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর। এই 3টা হচ্ছে বরিশালের পুরাতন নাম। তা এই যে বর্তমান এবং পুরাতন নাম থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। এর সাথে আরেকটা বিষয় একটু ইনক্লুড করি, আমাদের বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম আছে। তো ভৌগোলিক উপনাম থেকেও আপনি কিন্তু একটা এই যে বর্তমান পুরাতন নাম এবং ভৌগোলিক উপনাম, এই দুইটা থেকে আপনি 1 নম্বরের প্রশ্ন পাবেন। সেক্ষেত্রে আমরা ক্লাসে যেটা পড়াই যে আমরা সুনির্দিষ্ট বাংলাদেশের 8টা থেকে 9টি, আকলিমা আক্তার লিখছেন সুধারামপুর, থ্যাংক ইউ। আরেকটা নাম আছে নোয়াখালীর, আকলিমা আক্তার, দেখি সে নামটা পাওয়া যায় কিনা। নোয়াখালীর পুরাতন নাম সুধারামপুর, থ্যাংক ইউ। আরও আরেকটা নাম আছে, দেখি আকলিমা, কি অবস্থা। যাই হোক, আমাদের ভৌগোলিক উপনাম, তা এই যে বর্তমান পুরাতন নাম এবং ভৌগোলিক উপনাম, এই দুইটা থেকে আমরা 1 নম্বরে প্রশ্ন পাই। সেক্ষেত্রে আমরা ক্লাসে যেটা করি বা আমাদের লেকচার কন্টেন্ট যেভাবে সাজানো, যে আপনাকে ভৌগোলিক উপনাম সব মিলিয়ে 8টা থেকে 10টা আপনি ভৌগোলিক উপনাম পড়বেন, আর সব মিলিয়ে 10 থেকে 12টা আপনি বিভিন্ন স্থানের পুরাতন নাম পড়বেন। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি 20টা ইনফরমেশান পড়েন তাহলে আপনি এখান থেকে 1 নম্বরের প্রশ্ন পাবেন। আপনাকে তো এত বেশি পড়ার দরকার নাই। আমাকে মনে রাখতে হবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাকে খুব ডিপলি যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন, ব্যাপারটা এমন না, আমাদের জানার মধ্য থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে
আমরা যেটা করি বা আমরা যখন বিভিন্ন জায়গায় এই নিয়োগ প্রস্তুতি নিতে যাই বিভিন্ন কোচিংয়ে, তারা সাধারণ জ্ঞানটা এত বেশি ডিপলি পড়ায় যেটা বিসিএস এর জন্য বা অন্যান্য জবের জন্য। তা আমরা বিসিএস এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এটাকে এক করা যাবে না। বিসিএস এর সিলেবাস সম্পূর্ণ ভিন্ন এবং প্রাইমারির সিলেবাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেক্ষেত্রে সাইফুডসে আমরা যেটা করব, আমাদের সাধারণ জ্ঞানের উপরে ক্লাস আছে 10টা মূল ক্লাস নিব, এছাড়া আরও 2টা ক্লাস নিব আমি হচ্ছে সলভ ক্লাস। এই 10টা ক্লাসের মধ্যে আপনি বাংলাদেশ পাবেন 6টা, আন্তর্জাতিক পাবেন 4টা, আর 2টা পাবেন সলভ ক্লাস। এছাড়া আমাদের সাধারণ বিজ্ঞানের উপরে ক্লাস থাকবে 3টা, আইসিটির উপরে ক্লাস থাকবে 2টা, আর ভূগোলের উপরে আমি 2টা ক্লাস নিয়ে নেব এক্সট্রা। সো যখন আপনি আমাদের সাধারণ জ্ঞানের ক্লাসগুলো করবেন, আমার বিশ্বাস যে আপনি সব মিলিয়ে যে 20 নম্বরের প্রশ্ন হয় সাধারণ জ্ঞানের, সেখান থেকে আপনি শুধুমাত্র আমাদের ক্লাসগুলো করলে আর আমাদের লেকচার শিট যেগুলো আপনাদের প্রোভাইড করা হবে, এই লেকচার শিটগুলো যদি আপনারা পড়েন, আর কোনো বই পড়ার দরকার নাই, শুধু আমাদের ক্লাসগুলো করবেন, লেকচার শিটগুলো পড়বেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আপনি 20 নম্বরের সাধারণ জ্ঞানের মধ্যে আপনি কমপক্ষে 17 থেকে 18টি প্রশ্নে অ্যান্সার করে আসতে পারেন, 17 থেকে 18টি। আর যারা নিয়মিত ক্লাস করবেন, একটু বেশি সিরিয়াস থাকবেন, তারা তো আরও বেশি পারবেন, 18-19টা পেয়ে যেতে পারবেন। অনেকে আমাদের রেকর্ড আছে, আমি বলি আমার অনেক স্টুডেন্ট আছে যারা এর আগে আমাদের এখানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোচিংগুলো করেছে। অনেকে কিন্তু আমাকে এসে বলছে 20-এর মধ্যে 20-এ পেয়েছে এবং তারা 20টাই কারেক্ট করছে, কিন্তু অনেকে হয়তো বাংলাতে একটু খারাপ করছে কিংবা ইংলিশে একটু দুর্বল ছিল, এই কারণে পিছিয়ে পড়ছে। আবার আমাদের এখান থেকে হিউজ পরিমাণ কিন্তু গত বছর নিয়োগগুলোতে হিউজ পরিমাণ আমরা ক্যাডার এই শিক্ষক দেখেছি। মিশকান খিলিক্সে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা যদি আমাদের ক্লাসগুলো করে থাকেন নিয়মিত, এবং আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু নিয়মিত হবে। আফসারউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসে কিন্তু আমরা জুমের মাধ্যমে ক্লাস নেব একেবারে দেখিয়ে, এবং কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটা আমরা বেশি পড়বো, কোনটা আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো পড়াবো। অযথা আপনি সাধারণ জ্ঞান পড়ে আপনি বাজারে গিয়ে দেখবেন মোটা মোটা বই, বিশাল মোটা মোটা বই, এগুলো দেখলে তো আপনি ভয় পাবেন যে আল্লাহ আমি কীভাবে শেষ করবো। আপনার মোটা বই পড়ার কোনো দরকার নাই, আপনি আমাদের 10-12 পেজের শিট পড়বেন, 10টা শিট পড়বেন 12 পেজের, 15 পেজের, এবং খুব গুছানো যে ইনফরমেশনগুলো আপনার জন্য প্রয়োজন সেইগুলোই। আর আমাদের ক্লাসগুলো করলে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার দেখলাম বর্তমান এবং পুরাতন নাম। আকলিমার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের নোয়াখালীর আরেকটি নাম আছে, পুরাতন নাম, কেউ বলতে পারবো? আমরা একটু কমেন্টস করব, কমেন্টে লিখব যারা পারি। এরপর আমরা আসি, আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন হয়ে থাকে, আমাদের বিভিন্ন দ্বীপ আছে এবং চর আছে, তাদের অবস্থানগুলো। যেমন প্রশ্ন হতে পারে যে মহেশখালী দ্বীপ কোথায় অবস্থিত? তো মহেশখালী দ্বীপ কোথায় অবস্থিত বলে এখানে 2টা বিষয় আসে। একটা, আমাদের সাথে অপশন দেখতে হয়, অপশন যদি বিভিন্ন জেলার নাম থেকে তাহলে কোন জেলা অবস্থিত সেটা জানতে আছে, কিংবা যদি এখানে কোনো সাগর, উপসাগর কিংবা নদ নদীর নাম থাকে তাহলে সেটা অ্যান্সার আছে। সাধারণত যখন প্রশ্ন করা হয় যে মহেশখালী কোথায় অবস্থিত, তখন আমাদের এখানে জেলা নিয়ে প্রশ্ন হয়। তা মহেশখালী হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। তো মহেশখালী দ্বীপ নিয়ে আমরা আরও 2টা ইনফরমেশন পাই, খুব মজার ইনফরমেশন, যেখানে যে ইনফরমেশন থেকে আমাদের বিগত পরীক্ষাগুলো প্রশ্ন দেখেছি আমরা। আর একটা প্রশ্ন হয় যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, আমরা কেউ কেউ বলতে পারি একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। আর আরেকটা প্রশ্ন হয়, হ্যাঁ আফসারউদ্দিন থ্যাংক ইউ, ভুলুয়া নোয়াখালীর আরেকটি পুরাতন নাম। তাহলে আমরা নোয়াখালীর 2টা পুরাতন নাম দেখলাম, একটা হচ্ছে সুধারাম, আরেকটা হচ্ছে ভুলুয়া। থ্যাংক ইউ। তাহলে মহেশখালী নিয়ে বলছিলাম, মহেশখালী নিয়ে আরেকটা প্রশ্ন হয় যে আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? আদিনাথ মন্দির, আপনারা কেউ যদি মহেশখালী গিয়ে থাকেন, মহেশখালীতে কক্সবাজার ঘুরতে গেলে, তাহলে সেক্ষেত্রে দেখবেন মহেশখালী যাওয়ার পর আদিনাথ মন্দিরে আমাদের অনেককেই ঘুরতে নিয়ে যায়। তা আদিনাথ মন্দিরে গেলে আপনি দেখবেন ওখানে একটা গাছ আছে, অনেকে সুতা বাঁধে, তা এই কারণে কিন্তু আদিনাথ মন্দিরটা আমাদের কাছে বিখ্যাত।
আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত সেটাও আমাদের আসে। আবার চর নিয়ে আমাদের প্রশ্ন হয় যে চর আলেকজান্ডার কোথায়, অথবা চর নিজাম কোথায়। তা চর এবং দ্বীপ নিয়ে প্রশ্ন হয়। এক্ষেত্রে আমরা আমাদের ক্লাসে খুব চমৎকার করে পড়িয়ে দেই। একটা আমরা শখে গিয়ে পড়াবো, যে শখটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। এরপর আমাদের বাংলাদেশ বিষয়গুলি থেকে একটা প্রশ্ন হয়, সেটা হলো নদ নদী। হ্যাঁ মিশকাঙ্ক্ষী, থ্যাংক ইউ ভুলুয়া। আরেকটা প্রশ্ন হয় আমাদের নদ নদী নিয়ে। তো নদ নদীর ক্ষেত্রে আমাদের অনেকভাবে প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে নদ নদীর উৎপত্তি স্থল কোথায়, কোন নদী কোন নদীর সাথে কোথায় মিলিত হয়েছে। যেমন আমরা দেখি আমাদের পদ্মা যমুনা, তা পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে, এই প্রশ্নটা আসতে পারে। অথবা পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে, অথবা পদ্মার উৎপত্তি স্থল কোথায়, বা মেঘনা নদী কোথায় পতিত হয়েছে। অথবা আমরা দেখতে পাই এমনও হতে পারে যে ঢাকা কোন নদীতে অবস্থিত, অথবা মাদারীপুর কোন নদীতে অবস্থিত। এই প্রশ্নগুলো হয়ে থাকে নদ নদীর ক্ষেত্রে। এমনও প্রশ্ন হয় বাংলাদেশের কোন নদীতে কৃত্রিমভাবে মাছ চাষ করা হয়, এই প্রশ্নগুলো এসে থাকে। তো আমরা নদ নদী নিয়ে আমরা খুব স্পেসিফিকভাবে আপনাদের ক্লাসে পড়াই। বাংলাদেশ বিষয়াবলীর কয়েকটি টপিক আছে যেখান থেকে অবশ্যই অবশ্যই আপনি প্রশ্ন পাবেন পরীক্ষায়, যেটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়াই। এবং 2টা লেকচার ক্লাস নেই আমরা যেটার উপরে। একটা হলো আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, অর্থাৎ 1947 থেকে 1971 সালের 16 ডিসেম্বর। এই যে আমাদের ইতিহাসের যে ঘটনা প্রবাহ, আমাদের ইতিহাসের এই ঘটনা প্রবাহ থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে থাকে যে আমাদের ইতিহাসের ঘটনা প্রবাহগুলো কী কী। যেমন আমাদের 52 ভাষা আন্দোলন আমরা জানি, এরপর 54 ঢাকা বুড়িগঙ্গা নদীতে অবস্থিত, থ্যাংক ইউ আফসারউদ্দিন। কিংবা আমাদের 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা দাবি, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 আমাদের মহান মুক্তিযুদ্ধ। তা বিশেষ করে আপনি আমাদের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 68 আগরতলা মামলা এবং 69 গণ অভ্যুত্থান, এখান থেকে আপনি কমপক্ষে 2টা প্রশ্ন অবশ্যই পাবেন। দেখি আপনারা যারা লাইভে আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা একটু কমেন্টসে উত্তরগুলো লিখবেন সবাই। প্রশ্নটা হলো 54 যুক্তফ্রন্ট নির্বাচনে, 54 প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? 54 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? আমরা এখন আমাদের বিভিন্ন রাজনৈতিক নির্বাচনী প্রতীক দেখি, আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জাতীয় পার্টির লাঙ্গল, এরকম বিভিন্ন দলের। তা যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? এই প্রশ্নটা এর আগে অনেকবার আসছে, দেখি আপনারা পারেন কিনা। তা এই যে 47 থেকে আমাদের 71 পর্যন্ত আমাদের, অর্থাৎ বিশেষ করে আমাদের 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা দাবি, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান এবং এই টপিকসগুলো থেকে আপনি কমপক্ষে 2টা প্রশ্ন পাবেন। আর 1971 যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের এই মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আপনি আরও 2 থেকে 3টা প্রশ্ন পাবেন। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান কী, এর মধ্যে বঙ্গবন্ধু নিয়ে কেউ প্রশ্ন চলে আসবে। সেক্টর নিয়ে প্রশ্ন হয়, কে কোন সেক্টরের ছিল, সেক্টর কমান্ডার, ঢাকা কত নম্বর সেক্টরে ছিল, কিংবা নোয়াখালী কত নম্বর সেক্টরে ছিল, অথবা কুষ্টিয়া কত নম্বর সেক্টরে ছিল, অথবা সাতক্ষীরা কোন সেক্টরের অধীনে ছিল, প্রশ্নগুলো হতে পারে। আমাদের মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ নিয়েও প্রশ্ন থাকতে পারে, যে আসলে কে কোথায় দায়িত্ব পালন করেছে।
এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। সর্বোপরি বিদেশিদের অবদানটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের সময়। এছাড়া আরেকটি টপিক আছে যেখান থেকে আমাদের প্রশ্ন হয় প্রায় সময়, সেটা হচ্ছে আমাদের সংবিধান ও জাতীয় বিষয়গুলি। তো বাংলাদেশের সংবিধান নিয়ে আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুব ডিপলি প্রশ্ন হয় না, বা খুব বেশি যে অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসে, এটা কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, এটা কোন অনুচ্ছেদে আলোচিত বিষয়গুলো এমন না। এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেটি হলো যে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিবর্গ বা বিভিন্ন পদক্ষেপগুলো কী ছিল, এবং সংবিধানের একটা বেসিক যে জিনিসগুলো আমাদের একটা মানুষের না জানলে নয় সেটা আসে, যে সংবিধান কতবার সংশোধন হয়েছে, সংবিধানের কতটি তফসিল আছে, সংবিধানের অনুচ্ছেদ কয়টা, কয় বিভাগে বিভক্ত, সাংবিধানিক পদ কয়টি, এই প্রশ্নগুলো আমাদের এসে থাকে। তা সংবিধান ক্লাসটা আমার ক্লাস যদি আপনারা কখনো করেন সাধারণ জ্ঞানে, আপনি আমার ক্লাসটা করার পরে সংবিধানের উপরে, আশা করি আপনাকে এটা বাসায় আর পড়তে হবে না। আপনি যদি খুব মনোযোগ সহকারে আমার সংবিধানটা ক্লাস করেন, ওইখানে যে 1-2 নম্বর প্রশ্ন হবে সেটা আপনি খুব ভালোভাবে কাভার দিতে পারবেন। আপনাদের বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে আরেকটি অংশ থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে আমাদের সম্পদ আছে, বিভিন্ন সম্পদ। বিশেষ করে বাংলাদেশ তো কৃষি নির্ভর দেশ, আমাদের কৃষি প্রধান দেশ। তাই কৃষি প্রধান দেশ হওয়ার কারণে আমাদের কৃষি সম্পদ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্রশ্ন হয়ে থাকে। আমরা দেখি আমাদের বাংলাদেশের বৃহৎ আকারে আমরা যদি কৃষি গবেষণা কেন্দ্র বলি, তাহলে বৃহৎ আকারে 3টি কৃষি গবেষণা কেন্দ্র আছে। একটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। একটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আরেকটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে ময়মনসিংহে। তা এই যে 3টি যে প্রধান যে কৃষি গবেষণা কেন্দ্র আছে, প্রধান গবেষণা কেন্দ্রগুলো বিভিন্ন সময় আমাদের কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য নতুন নতুন খাদ্যশস্য উদ্ভাবন করে থাকেন। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন খাদ্যশস্য নাম আসতে পারে, যেমন প্রশ্ন হতে পারে গ্রিন পিস কিসের নাম, গ্রিন পিস। আমরা যারা একটু খুব ডিটেলস সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা রাখি, তাদের কাছে কিন্তু গ্রিন পিস হলো পরিবেশবাদী সংগঠন, আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, যেটা হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক। আর এখানে প্রশ্নটা হচ্ছে গ্রিন পিস কিসের নাম। অপশনে থাকবে উন্নত জাতের ধানের নাম, উন্নত জাতের টমেটোর নাম, উন্নত জাতের বেগুন, উন্নত জাতের বাঁধাকপি। তো গ্রিন পিস, তাহলে আমাকে জানতে হবে গ্রিন পিস কিসের সাথে সম্পর্কিত। তা গ্রিন পিসটা হচ্ছে আমাদের উন্নত জাতের বাঁধাকপির নাম হচ্ছে গ্রিন পিস। তো এরকম আমাদের কৃষি সম্পদগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা এমন না, আমরা হয়তো ভেবে থাকি যে এখান থেকে একটা প্রশ্ন হবে, এটা আমি স্কিপ করে যাই, এটা আমি পড়বো না। মাত্র প্রশ্ন 20টি প্রশ্ন যদি আপনি একটি একটি করে যদি স্কিপ করতে থাকেন, তাহলে দেখবেন যে 20টার মধ্যে আপনি কমপক্ষে 14 থেকে 15টা স্কিপ করে গেছেন, মাত্র 5টা প্রশ্ন পড়ছেন, বা 5টা বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে। যদি 5টা বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে আপনি পরীক্ষার কিভাবে কি করবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কোনো বিষয় বাদ দেওয়া যাবে না, সব বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। তবে আগে বলছি যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুব ডিপলি যে প্রশ্ন হয় ব্যাপারটা এমন না, খুব ডিপলি প্রশ্ন হয় না। যে প্রশ্নগুলো সচরাচর আমাদের জানার কথা সেরকমই প্রশ্ন হয়ে থাকে। এটা হলো কৃষি সম্পদ। আমাদের আরেকটা সম্পদ প্রাকৃতিক সম্পদ আছে। আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস, প্রাকৃতিক গ্যাস বা খনিজ গ্যাস, খনিজ তেল, খনিজ কয়লা, চুনাপাথর। এই 4টা থেকে মূলত আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে প্রশ্ন হয়। এছাড়া আমরা যদি আরেকটু দেখি যে আমাদের সাধারণ জ্ঞান সম্পর্কিত বা আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন পানির সম্পদ।
পানি সম্পদ থেকে প্রশ্ন হয় আমাদের আর্সেনিক কবে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে, বা আর্সেনিক কয়টা জেলায় পাওয়া গেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে 61টি জেলায় আর্সেনিক আবিষ্কার করা হয়েছে, সে বিষয়গুলো আছে। এছাড়া আমাদের আরও সম্পদ আছে, প্রাণীজ ও মৎস্য সম্পদ, সেখান থেকে প্রশ্ন হয়। আমাদের বনজ সম্পদ থেকে প্রশ্ন হয়। তো এক কথা আমাদের সম্পদগুলো জানতে হবে, যেগুলো খুব বেসিক আমাদের জানা দরকার, বিশেষ করে কৃষি সম্পদ। আমাদের সাধারণ জ্ঞানে আরেকটা প্রশ্ন হয়ে থাকে, সাধারণ জ্ঞানে, সেটা হলো বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশের অর্থনীতি। তো বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসলে সচরাচর আমরা খুবই কম প্রশ্ন দেখি, তারপর হয়ে থাকে, সুতরাং আমরা এটাও এড়িয়ে যাব না। সে বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান যেগুলো আছে, যেমন সোনারগাঁ কোথায় অবস্থিত, ময়নামতি, কিংবা আহসান মঞ্জিল, সোনারগাঁ, উত্তরা গণভবন, ওয়ারি বটেশ্বর। তা আমাদের যে ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, এখান থেকে পৌঁছাদের অবস্থানটা কোথায়। আরেকটা প্রশ্ন হয়ে থাকে আমাদের আমাদের বিভিন্ন স্থাপত্য শিল্প আছে, যেমন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, অথবা অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত। তো অপরাজেয় বাংলা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে। তো অপরাজেয় বাংলার স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ খালেদ। আমাদের শহীদ মিনারের স্থপতিকে কেউ বলতে পারবেন? এর আগে একটা প্রশ্ন করেছিলাম, কেউ অ্যান্সার করেন নাই। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, আমি দুইটা অপশন দিচ্ছি, চারটা না, দুইটা অপশন। একটা হচ্ছে হামিদুর রহমান, আরেকটা অপশন হামিদুজ্জামান। হামিদুজ্জামান আর হামিদুর রহমান, আসলে কোনটা হবে? শহীদ মিনারের স্থপতি। এই স্থাপত্য শিল্প থেকে প্রশ্ন, আমাদের জাদুঘর নিয়ে প্রশ্ন হতে পারে। এর বাইরে আমাদের বাংলাদেশের যে প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, কিংবা ব্রিটিশ শাসন আছে, এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, সবসময় আসে না, একটা আসলেও আসতে পারে। আবার বলছি, বাংলাদেশের প্রাচীন আমল, বাংলার মধ্যযুগ, অর্থাৎ আমাদের বাংলার মুসলিম শাসনটা, বাংলার ব্রিটিশ শাসন, এই তিনটা মিলিয়ে, তিনটা অনেক বড় সিলেবাস, তিনটা মিলে একটা বা দুইটা প্রশ্ন হয়ে থাকে। হৃদয় হামিদুর রহমান স্যার, থ্যাংক ইউ। হামিদুর রহমান, এটা আমরা ভুল করি, আমাদের অপশন থাকে হামিদুজ্জামান, হামিদুর রহমান। সেক্ষেত্রে আমরা হচ্ছে হামিদুর রহমান অ্যান্সার করব। আমির হোসেন, হামিদুর রহমান, থ্যাংক ইউ, ঠিক আছে, হামিদুর রহমান। আফসরউদ্দিন, হামিদুর রহমান, থ্যাংক ইউ। এরপর আমরা হচ্ছে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, আমরা যদি বাংলাদেশ বিষয়াবলীর বিষয়টা চিন্তা করি, তাহলে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে প্রশ্নগুলো বা এই টপিকসগুলো আমরা একটু যদি ভালোভাবে পড়ি, তাহলে আমরা আশা করি 12টা প্রশ্ন হয়। আয়েশা রহমান, হামিদুর রহমান, থ্যাংক ইউ আয়েশা রহমান। ফলে আমরা অ্যান্সার করতে পারবো। এখন চলে আসে যে আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমাদের কোন ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এবং জান্নাত হুমায়রা, থ্যাংক ইউ, সঠিক অ্যান্সার। সাবিত রহমান মাহিম, হামিদুর রহমান। আরেকটি প্রশ্ন ছিল সবার কাছে, আমরা ভুলে গেছি, আবার মনে করি সবার ক্ষেত্রে যারা অ্যান্সার করছেন সবাই আবার একটু রিপ্লাই দিবেন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? এই প্রশ্নটা করেছিলাম সবার কাছে। ওকে, আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথমত যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে বিভিন্ন দেশের অবস্থানটা। এক্ষেত্রে আমরা পৃথিবীর সব অঞ্চল পড়ব না বা সব দেশ পড়ব না, গুরুত্বপূর্ণ আমাদের এশিয়ার কিছু দেশ পড়ব, ইউরোপের কয়েকটি দেশ পড়ব, উত্তর আমেরিকার কয়েকটি দেশ পড়ব। বিশেষ করে আমাদের সমসাময়িক সময়ের আলোচিত দেশগুলিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়ব আন্তর্জাতিকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন অঞ্চল নিয়ে প্রশ্ন হয়, যেমন প্রশ্ন হতে পারে স্যার বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিকগুলো একটু যদি আলোচনা করেন। হৃদয় এতক্ষণ আলোচনা করলাম, তারপরে আমি আবারও বলছি, আফসরউদ্দিন নৌকা, আমির হোসেন নৌকা কি আমাদের বর্তমান সরকারের নির্বাচনী প্রতীক? তো এটা আমি তো চেয়েছি যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক। জান্নাত হুমায়রা নৌকা। আয়েশা রহমান স্যার অপশন দিব। শামীম হোসেন নৌকা। আয়েশা রহমানের জন্য অপশন হচ্ছে
কাস্তে, গামছা, নৌকা, ধানের শীষ। আকলিম আক্তার নৌকা, শামীম হোসেন নৌকা। আয়শা রহমানের অপশনগুলো বলে দিলাম, দেখি কি হয়। হৃদয় জানতে চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো কি। আমি আবার বলছি হৃদয়ের জন্য, বাংলাদেশের ভূ প্রকৃতি, আমির হোসেন, সাবিত রহমান, গুড। সবার অ্যান্সার সঠিক, একটি কনফিউশন সৃষ্টি করলাম। সবার উত্তর সঠিক এবং এই প্রশ্নটা এসে থাকে কিন্তু। থ্যাংক ইউ, আপনারা পড়ালেখা করেন দেখি। ওকে, হৃদয়ের জন্য বলছি, আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বাংলার ভূ প্রকৃতি, বাংলাদেশের সীমানা সম্পর্কিত বিবরণ বা সীমান্তবর্তী স্থানগুলো, বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পুরাতন নাম। আশা রহমান, থ্যাংক ইউ। বাংলাদেশের ভৌগোলিক উপনাম, বাংলাদেশের দ্বীপ ও বিভিন্ন চরের অবস্থান, নদ নদী, নদীর তীরবর্তী বিভিন্ন শহর, বাংলাদেশের পাহাড় পর্বত, বাংলাদেশের অভ্যুদয়, বিশেষ করে 1947 থেকে 1971, এর মধ্যে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে: 52 ভাষা আন্দোলন, 54 প্রাদেশিক নির্বাচন, 66 ছয় দফা, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান এবং 70 সাধারণ নির্বাচন ও প্রাদেশিক নির্বাচন। এখান থেকে আমরা 2 নম্বরের প্রশ্ন পাই। আর আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ তো অবশ্যই পড়তে হবে, একটা খুঁটিনাটি বিষয়গুলো আমরা দেখিয়ে ফেলবো। বিশেষ করে হ্যাঁ, দাদন মিয়া, থ্যাংক ইউ, সঠিক স্যার। এছাড়া আমাদের প্রশ্ন হয় বাংলাদেশের জাতীয় বিষয়গুলি নিয়ে। বাংলাদেশের সংবিধান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে প্রশ্ন হয়, জাতীয় সংসদ নিয়ে আমরা ডিটেলস পড়বো। আমাদের একবারে স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করব। এরপর প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশের সম্পদ নিয়ে, বিশেষ করে কৃষি সম্পদ নিয়ে আমাদের প্রশ্ন হয়ে থাকে। কৃষি সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, এগুলো নিয়ে প্রশ্ন হয়। বাংলাদেশের অর্থনীতি নিয়েও প্রশ্ন থাকে। বাংলাদেশের সমুদ্র বন্দর ও নদী বন্দর, এগুলো আমরা এক নজরে দেখে বলবো, খুব স্পেসিফিক, খুব অল্প করে মাঝে মাঝে প্রশ্ন আসে, কিন্তু সবসময় আসে না। এসব প্রশ্ন বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়ে, অর্থাৎ আমাদের প্রাচীন যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে এগুলোর অবস্থান এবং এগুলোর বিশেষত্ব। প্রশ্ন থেকে আমাদের বাংলাদেশের স্থাপত্য শিল্প নিয়ে, যেমন আপনি অ্যান্সার করেছিলেন হামিদুর রহমান। এছাড়া প্রশ্ন থেকে আমাদের বিভিন্ন জাদুঘর কোথায় অবস্থিত, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমরা দেখে আমাদের হয়ে যাবে। আর বলেছিলাম যে বাংলাদেশের প্রাচীন আমল, বাংলার মুসলিম শাসন যেটা মধ্যযুগ বলি, আর বাংলার আধুনিক যুগ অর্থাৎ ব্রিটিশ শাসন আমল, এই 3টা টপিক্স খুব হিউজ, অনেক লম্বা। কিন্তু এই 3টা টপিক্স থেকে আমরা 1 বা 2 নম্বর প্রশ্ন পেয়ে থাকি, এবং যে প্রশ্নগুলো আসে খুব স্পেসিফিকভাবে আমরা এই 3টা টপিক্স থেকে খুব সব মিলিয়ে 3-15-45টা তথ্য পড়বো। এই 35টা তথ্য পড়লে এখান থেকে 1 বা 2টা প্রশ্ন আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন আমি চলে আসি আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমি বলেছিলাম যে আমাদের বিভিন্ন দেশে অবস্থান নিয়ে প্রশ্ন হয়। দেখি একটা প্রশ্ন করি সবার কাছে, অপশন দিব। প্রশ্নটা হচ্ছে, কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে পরিচিত? কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে পরিচিত? অপশন: ক মঙ্গোলিয়া, খ তাইওয়ান, গ কম্বোডিয়া, ঘ দক্ষিণ কোরিয়া। আবারও প্রশ্নটা বলছি, অ্যান্সার করবেন আপনারা। কোন দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে পরিচিত? ক নম্বর অপশন বলছি মঙ্গোলিয়া, খ তাইওয়ান, গ কম্বোডিয়া, ঘ দক্ষিণ কোরিয়া। দেখি অ্যান্সারগুলো একটু দ্রুত।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, আমি বলি নাই আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কিন্তু 11টি, আমাদের অবস্থান দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। তো এখান থেকে মূলত হচ্ছে এই দেশগুলোর অবস্থান কোথায়, রাজধানী কি, এই দুইটা প্রশ্ন হয়। হৃদয়, দক্ষিণ কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে পরিচিত হচ্ছে দক্ষিণ কোরিয়া। গুড, থ্যাংক ইউ হৃদয়। আর কেউ আনসার করবে? অপশন ছিল 4টা, মঙ্গোলিয়া, তাইওয়ান, কম্বোডিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়া। সোহেল রানা মিঠু, ঘ ঘ ছিল দক্ষিণ কোরিয়া। ওকে, অ্যাট শুধু 2জন অ্যান্সার করবে। দেখি আমি এখানে পরে আসতেছি, দেখি অপশনগুলো থাকলে দেখি কোনো অ্যান্সার পাই কিনা। আমাদের অবস্থানটা দক্ষিণ এশিয়ায়, তো এখান থেকে 2টা প্রশ্ন হয়, বিভিন্ন দেশের অবস্থানটা কোন অঞ্চলে এবং রাজধানী কি। তো দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টি। সাবিত রহমান রাহিম, দক্ষিণ কোরিয়া। ওকে, দক্ষিণ এশিয়ার দেশ বলছে আমরা 8টি। তা এই 8টা দেশের মধ্যে আমরা যে দক্ষিণ এশিয়ার আমাদের খুব পরিচিত, আমরা বলি সার্কের দেশ, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন যেটা। তো সার্কের 8টা দেশই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। আফসরউদ্দিন, দক্ষিণ কোরিয়া। ওকে, তো দক্ষিণ এশিয়ার দেশ 8টি আমরা একটা সেন্টেন্সে মনে রাখতে পারি, সেটা হলো MBA। আকলিমা আক্তার, সি সি ছিল সম্ভবত কম্বোডিয়া। ওকে, দেখা যাক, দক্ষিণ কোরিয়ার বাইরে একটা অ্যান্সার পেলাম। আমির হোসেন, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ এশিয়ার যে 8টা দেশ, 8টা দেশ আমরা একটা সেন্টেন্স মনে রাখতে পারি। সেন্টেন্সটাকে MBA ইজ ফর BNP। অর্থাৎ আমরা যখন আমি খুব মজা করে ক্লাসে পড়াই, খুব মজা করি, তো মজা না করলে মনে থাকবে না। আমরা দেখলাম বিএনপির রাজনৈতিক অভিজ্ঞতা খুবই কম, রাজনৈতিকভাবে বিএনপির অভিজ্ঞতা খুবই কম। তো আমি বলছি বিএনপির উচিত হচ্ছে একটা MBA করে ফেলা। তা MBA ইজ ফর BNP। M দিয়ে হচ্ছে মালদ্বীপ, B ফর বাংলাদেশ, A ফর আফগানিস্তান। 3টা দেশ পেয়ে গেলাম MBA। M ফর মালদ্বীপ, B ফর বাংলাদেশ, A ফর আফগানিস্তান। ইজ I দিয়ে হচ্ছে ইন্ডিয়া, ইস দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা। ফরটা আমরা লিখবো স্মল লেটার FOR, বাদ BNP। বি দিয়ে হচ্ছে ভুটান, B ফর ভুটান। ভুটানের বাংলাটা বানানটা দেখবেন সবাই BHU দিয়ে করে তারা। তা B ফর ভুটান, N ফর নেপাল, P ফর পাকিস্তান। পেয়ে গেলাম। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কি আর কেউ অ্যান্সার করবে? এখানে অ্যান্সার আসছে 1 2 3 4 5 6 জন। 6 জনের মধ্যে 5 জন অ্যান্সার করছেন দক্ষিণ কোরিয়া। আর আকলিমা, আমরা যদি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করি তাহলে দক্ষিণ কোরিয়া অ্যান্সার দিতে হয়। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আকলিমা আক্তারের। থ্যাংক ইউ আকলিমা আক্তার। আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। তো এই 11টা দেশ আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি, একটা সেন্টেন্সের মাধ্যমে 11টা দেশ মনে রাখতে পারি। সেটা কি? সেন্টেন্সটা হলো পার্বতী, বাংলা লিখব পার্বতী MTVতে, MTV ইংলিশে MTV, পার্বতী MTVতে ফিল্ম দেখে, FILM, ফিল্ম দেখে BCS দিতে পারে নাই, BCS। আবার বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা, এর মধ্যে একটা সেন্টেন্স বললাম, পার্বতী MTVতে ফিল্ম দেখে BCS দিতে পারে নাই। পার্বতী দিয়ে হচ্ছে পূর্ব তিমুর, পার্বতী দিয়ে হচ্ছে পূর্ব তিমুর। MTV, M ফর মালয়েশিয়া, T ফর থাইল্যান্ড, V ফর ভিয়েতনাম। তাহলে 4টা দেশ পেয়ে গেলাম। ফিল্ম, FILM, ফিল্ম। F ফর ফিলিপাইন, আর ফিলিপাইনের ইংলিশ বানানটা কিন্তু PHI। আগে বলি ফিলিপাইন ইংলিশ মানে PHI, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে F দিয়ে আমরা ফিলিপাইন পড়ছি, ফিল্ম। ফিল্ম দিয়ে এখান থেকে PHD বানান করতে হবে সেক্ষেত্রে। তো F ফর ফিলিপাইন, I ফর ইন্দোনেশিয়া, L ফর লাওস, M ফর মায়ানমার। তাহলে 8টা হয়ে গেল। বাকি আছে BCS, V ফর ব্রুনাই, C ফর কম্বোডিয়া, S ফর সিঙ্গাপুর। ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এখানে সঠিক আনসার ছিল হচ্ছে কম্বোডিয়া, যেটা আকলিমা দিয়েছে। থ্যাংক ইউ আকলিমা। তাহলে
আবার বলছি, আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। আমি এক নজরে একটু বলি: পার্বত্য মোট, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। তো এখানে সঠিক অ্যান্সার ছিল কম্বোডিয়া। তো এইভাবে বিভিন্ন অঞ্চল থেকে প্রশ্ন হয় যে কোনটি কোন অঞ্চলের দেশ। আরেকটা অঞ্চল আছে খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন আমাদের বর্তমান আন্তর্জাতিক বিশ্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য, অর্থাৎ আরব দেশগুলো। আরব দেশগুলো কিংবা মধ্যপ্রাচ্য হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। তো আরব দেশ কাদেরকে বলি আমরা? আমরা ইংলিশ বলি অ্যারাবিয়ান কান্ট্রি। পৃথিবীর যে সমস্ত দেশের রাষ্ট্রভাষা আরবি, তাদেরকে বলা হয় আরব দেশ বা অ্যারাবিয়ান কান্ট্রি। সবসময় মনে রাখবেন, পৃথিবীর 22টি দেশের রাষ্ট্রভাষা আরবি, সেক্ষেত্রে আমরা আরব দেশ বলি 22টা। এখান থেকে প্রশ্ন হয় যে নিচের কোনটি আরব দেশ নয়, এই প্রশ্নটা বেশি হয়। অথবা মধ্যপ্রাচ্যের কোন দেশটি রাষ্ট্রভাষা আরবি নয়। অথবা প্রশ্ন হতে পারে মধ্যপ্রাচ্যের কোন দেশটি আরব দেশের অন্তর্ভুক্ত নয়। তো আমাকে এই আনসার করতে হলে আমাকে আগে প্রথমে জানতে হবে যে আরব দেশ কোনগুলো, নাহলে আমি অ্যান্সার করবো কিভাবে। তা আরব দেশ বলছি আমি 22টি। আমরা ক্লাসে এক সেন্টেন্সে, ছোট্ট একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু 22টা দেশ পড়ে ফেলি। দেখি এখানে যারা লাইভে আছে, আরেকটা প্রশ্ন করি, আরও দুইটা, এরপর আরেকটা প্রশ্ন করবো। কারণ আমি ক্লাসে আমার ধরনের প্রশ্ন করবো, আপনার অ্যান্সার দিবেন, এরপর আমরা ওটা সলভ করবো, যেটা কীভাবে অ্যান্সারটা এটা হলো। সাধারণ জ্ঞান কিন্তু সলভ করা যায় ম্যাথের মতো, যদি আমরা পড়তে পারি। আচ্ছা, আপনার ক্লাসগুলো করবেন, খুব চমৎকার দেখবেন। একটা ক্লাস করবেন আমাদের, ওটা মনে থাকবে আপনার। মাঝখানে একটু বলে নেই, আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক হতে চান, আপনার প্রতিযোগী কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আর যেহেতু এবার স্নাতক পরীক্ষার্থীর নিবেশ, সুতরাং আপনার সাথে যারা প্রতিযোগিতা করবে তাদের সবার কোয়ালিটি অনেক বেশি, আপনাদেরও কোয়ালিটি অনেক বেশি, আমি জানি। তো সেক্ষেত্রে আপনার প্রস্তুতির উপর নির্ভর করছে আপনার নিয়োগ প্রক্রিয়া। আজকে থেকে আপনাকে বাসায় পড়তে হবে, সেই সাথে কোনো না কোনো কোচিংয়ের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে। কোচিংয়ের সাথে এই কারণে সম্পৃক্ত হতে হবে যাতে আপনি প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ধরন, পড়ালেখার ধরনটা বুঝতে পারেন, জানতে পারেন, এবং কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয় টিচাররা বিষয়গুলো হচ্ছে আগে থেকেই অ্যানালাইসিস করে। তারা সেই বিষয়গুলো আপনার সামনে থ্রো করতে পারে, উপস্থাপন করতে পারে, প্রেজেন্ট করতে পারে। সেই বিষয়গুলো জানলে আপনাদের জন্য কিন্তু হচ্ছে সেটা সহজ হয়ে যায়। তা আমি অনেককে দেখি, অনেকেই কোচিং করে না, বাসায় পড়ে, কি পড়ে তাও নাই, সিলেবাস জানা নাই, কোনো সুনির্দিষ্ট বিষয় নাই, বাসায় পড়ে হতাশ হয়ে যায় যে আমি এর আগেও 2-3বার পরীক্ষা দিয়েছি, পারলাম না, এবারও দিচ্ছি। তো আমার কথা হচ্ছে পড়ালেখা আপনাকে করতে হবে। আমরা যেটা আপনাকে করতে পারি, আমরা আপনাকে গাইডলাইন দিতে পারি, আমরা আপনাকে চমৎকার একটা গাইডলাইন দিতে পারি, আপনার পড়ালেখার ওয়েটা বলে দিতে পারি, আপনি কোন পরীক্ষার সামনে অগ্রসর সেটা বলে দিতে পারে, আপনার ম্যাটেরিয়ালস কী হবে, প্রস্তুতি প্রিপারেশন ম্যাটেরিয়ালস কী হবে, সেটা আমরা আপনাকে প্রোভাইড করতে পারি। আমরা আপনাকে টপিকসগুলো থেকে চমৎকার করে বুঝিয়ে দিতে পারি, যেটা আপনার মাথায় থাকবে। সুতরাং আপনাকে কোনো না কোনো কোচিংয়ে আসতে হবে। এখন চলে আসে আমরা কেন, আমরা কীভাবে পড়াই। আপনাদের প্রশ্ন হবে 80 নাম্বারের, আর আমাদের ক্লাস হচ্ছে 51টা। আপনি যদি 51টা ক্লাস করেন আমাদের, আই থিঙ্ক যারাই ক্লাস করবেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি আমাদের লেকচার ম্যাটেরিয়ালসগুলো প্রপারলি ফলো করেন এবং আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি 70+ প্রশ্নে অ্যান্সার করে আসতে পারেন, অর্থাৎ আপনি 70+ নাম্বার রাখতে পারবেন। আমরা আমাদের প্রত্যেকটা লেকচারকে আমরা 3টা পার্টে ভাগ করি। প্রথমে হচ্ছে টিচার কন্টেন্ট। তা টিচার্স কন্টেন্ট হচ্ছে টিচার আপনাকে হচ্ছে যে বিষয়গুলো থেকে প্রশ্ন হবে সেই বিষয়গুলো ডিটেলস বুঝিয়ে দিবেন। এরপর হচ্ছে টিচার স্টুডেন্ট সলভ। ক্লাসে টিচার বোঝানোর পর আপনি এবং আপনার শিক্ষক অনলাইনেই প্রশ্ন সলভ করবেন কিছু বিষয়। এরপর একটা হচ্ছে
স্টুডেন্ট ওয়ার্কটা আপনাকে বাসায় করতে হবে, যেটা আপনি না বুঝবেন, বুঝতে পারবেন না, বা যেখানে আপনার ভুল মনে হবে, কেমন বুঝতে পারতেছে না, জটিল বিষয়, সেটি পরের ক্লাসে আপনি টিচারকে প্রশ্ন করবেন। আর আমাদের এখানে যারা ক্লাস নাই সবাই হচ্ছে বিসিএস সেট সিনিয়র টিচার। আমি নিজেই এখানে আমার আপনাদের খোঁজ খবর, আমি নিজেই হচ্ছে বিসিএস এর সিনিয়র টিচার। নিজে বিসিএস এর 2টা বিষয় পড়াই, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি। এবং সেই 2010 সাল থেকে বিসিএস এর ক্লাস নেওয়া শুরু হয়ে গেছে। আমি যখন আমার ভার্সিটি লাইফের সেকেন্ড ইয়ারে পড়ে অনার্সের, তখন থেকে বিসিএস এর ক্লাস নেওয়া শুরু হয়েছে আমার, আর আজ অবধি আছে। আর তখন থেকে আমি প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্লাসগুলো নিয়ে থাকি পাশাপাশি। সুতরাং আপনি সাধারণ জ্ঞান নিয়ে আপনাকে টেনশনের কিছু নেই, আপনি আমার ক্লাস করলে এগুলো বুঝতে পারবেন। বাংলার যিনি ক্লাস নেবেন লুৎফর রহমান লিটন স্যার এখনও পর্যন্ত বাংলাদেশের বিসিএস জগতের বাংলার সেরা টিচার। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় খোঁজ খবর নেন, লুৎফর রহমান লিটন স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। লুৎফর রহমান লিটন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স, এবং উনি দীর্ঘদিন যাবৎ বিসিএস এর বাংলাদেশের যতগুলো বিসিএস এর কোচিং সবগুলোর উনি ছিলেন বস টিচার। উনি এখন আপনাদের এখানে ক্লাস নেবেন। ইংলিশ ক্লাস নেওয়া আমাদের শিবলি স্যার হচ্ছে আমাদের সাইফুডসের বিসিএস এর সিনিয়র ফ্যাকাল্টি ইংলিশের। আর ম্যাথ ক্লাস নেবেন আলামিন স্যার ইকোনমিক্সের স্টুডেন্ট মূলত। কিন্তু আপনারা যদি আলামিন স্যারের ম্যাথ ক্লাস করেন, তখন আপনারা বুঝবেন যে একটু জটিল ম্যাথ খুব স্বল্প সময়ের ব্যবধানে কীভাবে সলভ করা যায়। জটিল ম্যাথ স্বল্প সময় কীভাবে সলভ করে, এটা আলামিন স্যারের ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন। বিজ্ঞানের ক্লাস নেবে, আইসিটি ক্লাস নেবে আরিফ স্যারকে আপনারা, আরিফ স্যারের ক্লাস যারা করছে বিসিএস এর বুঝবেন। আমি যে সমস্ত স্যারের নাম করলাম, আমি সহ আমাদের সমস্ত স্যার কিন্তু বিসিএস এর সিনিয়র ফ্যাকাল্টি, যারা হচ্ছে বিসিএস ক্যাডার তৈরি করে। তারাই আপনাদেরকে ক্লাস নেবে অনলাইন এবং অফলাইন দুইটাতে, অনলাইন এবং অফলাইন। সুতরাং আপনাকে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের যতগুলো প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি প্রোগ্রাম আছে, এর মধ্যে অন্যদের চেয়ে আমরা কোনো অংশে কম না, অনেকাংশে আমরা অনেক বেশি ভালো। এখন চলে আসি আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে। আমি আরো একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, আরব দেশের ক্ষেত্রে দেখি একটা প্রশ্ন। আগে বলছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে পরিচিত কোনটি বলেছিলাম। এবারের প্রশ্নটা হলো, যারা আছেন অ্যান্সার করবেন, আগে যারা অ্যান্সার করছেন সবার কাছে অ্যান্সার আশা করছি। কোন দেশটি আরব দেশ হিসেবে পরিচিত নয়? আবার বলছি, কোন দেশটি আরব দেশ হিসেবে পরিচিত নয়? অপশন ক জিবুতি, অপশন খ সোমালিয়া, অপশন গ তানজানিয়া, অপশন ঘ মৌরিতানিয়া। আবার বলছি প্রশ্নটা, কোন দেশটি আরব দেশ হিসেবে পরিচিত নয়? অপশন ক বলেছি জিবুতি, অপশন খ সোমালিয়া, অপশন গ তানজানিয়া, অপশন ঘ মৌরিতানিয়া। আগে বলেছে আরব দেশ হলো 22টি, অর্থাৎ পৃথিবীর 22টি দেশের রাষ্ট্রভাষা আরবি। পৃথিবীর যে সমস্ত দেশের রাষ্ট্রভাষা আরবি, সে সমস্ত দেশকে বলা হয় আরব দেশ। দেখি অ্যান্সার আশা করছি কেউ অ্যান্সার করে কিনা। সাবিত রহমান, আফসারউদ্দিন, আকলিমা, আমির হোসেন, সোহেল রানা, হৃদয়, দাদুল মিয়া, আয়েশা রহমান, সবার কাছে অ্যান্সার আশা করছি। আবার বলছি, কোন দেশটি আরব দেশ হিসেবে পরিচিত নয়? ক জিবুতি, খ সোমালিয়া, গ তানজানিয়া, ঘ মৌরিতানিয়া। দেখি এটা এখানে থাক, অ্যান্সার দেখে কেউ যায় কিনা। সি, আকলিম আক্তার বলছে সি,
তানজানিয়া, শাহজাহান শাহনাজ পারভিন সোমালিয়া, থ্যাংক ইউ শাহনাজ পারভিন। আর কেউ? দুইটা পেলাম, দেখি একটু পরে একটা অ্যান্সার দিব। এরপর আরেকটা অঞ্চল নিয়ে আমি একটু আলোচনা করি। আরেকটা অঞ্চল হলো মধ্য আমেরিকা। সাবিত রহমান মৌরিতানিয়া, আফসারউদ্দিন গ, থ্যাংক ইউ সাবিত রহমান, আফসারউদ্দিন, সবাইকে। আচ্ছা, ওকে। আরেকটা অঞ্চল হচ্ছে রকিবুল ইসলাম, অপশন ডি, মৌরিতানিয়া। আচ্ছা, দেখা যাক অ্যান্সার কোনটি হয়। এবার আমরা দেখি যে মধ্য আমেরিকা, উত্তর আমেরিকার দেশ হচ্ছে মূলত তিনটা: মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নির্বাচন কিছুদিন পর, এটা নিয়ে আমাদের একটু পড়ালেখা করা লাগবে। ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কীভাবে হয়, যে ইলেকট্রাল ভোট কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব কিংবা পড়ালেখা করব। তো তারপরেও এবারের বিষয়টা হলো যে মধ্য আমেরিকা থেকে প্রশ্ন হয়, এর আগে অনেকবার এসেছে, মধ্য আমেরিকার দেশ কোনটি, অথবা মধ্য আমেরিকার দেশ নয় কোনটি। তা মধ্য আমেরিকার দেশ হচ্ছে সাতটা হচ্ছে মধ্য আমেরিকার দেশ। তা আমরা একটা সেন্টেন্সে কিন্তু সাতটা দেশ খুব সহজে মনে রাখতে পারি, একটা সেন্টেন্সে। সেটা হলো, বালা কষ্ট করে হুন্ডাই পান ও বেল নিয়ে এলো। সহজ সেন্টেন্সটা, মালা কষ্ট করে হুন্ডাই পান ও বেল নিয়ে এলো। মালা দিয়ে হচ্ছে গুয়েতেমালা, কষ্ট দিয়ে কোস্টারিকা, হুন্ডাই হচ্ছে হন্ডুরাস, পান দিয়ে পানামা, বেল দিয়ে বেলিজ, নিয়া দিয়ে নিকারাগুয়া, এলো দিয়ে হচ্ছে এল সালভেদর। মজার বিষয় হচ্ছে এই সাতটা দেশ থেকে কিন্তু রাজধানী আসে প্রায়। এই সাতটা দেশের অবস্থান এবং রাজধানী গুরুত্বপূর্ণ। তো গুয়েতেমালার রাজধানী হচ্ছে গুয়েতেমালা সিটি, কোস্টারিকার রাজধানী সানজোস, হন্ডুরাসের রাজধানী, কে বলতে পারবো আমরা হন্ডুরাসের রাজধানী কোনটি? দেখি একটু। হন্ডুরাসের রাজধানীটা আমি পরে বলবো, এখন বলছি না। পানামার রাজধানী হচ্ছে পানামা সিটি, বেলিজের রাজধানী হচ্ছে বেলমোপান, নিকারাগুয়ার রাজধানী হচ্ছে ম্যানাগুয়া, আর এল সালভেদরের রাজধানী হচ্ছে সান সালভেদর। তাহলে আমরা ক্লাসে কিন্তু আমাদের কাছে সাধারণ জ্ঞানটা খুব বোরিং লাগে, বোরিং মনে হয়। তো আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি আমার ক্লাসগুলো করেন বা আমাদের এখানে ভর্তি হন, আমি আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাস নেব, আমাদের আন্তর্জাতিক দুইটাই। সেক্ষেত্রে আপনাকে এতটুকু বলতে পারি, সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে আপনাকে কখনো কোনো সময় চিন্তা করতে হবে না, কখনো কোনো সময়। প্রশ্ন করেছি হন্ডুরাসের রাজধানীর নাম, হন্ডুরাসের রাজধানী কোনটি? আরব দেশ বলে আছে, আরব দেশের অ্যান্সারটা দিয়ে দিব। তা আমরা আন্তর্জাতিক বিষয়বলির ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন দেশ এবং রাজধানী। আন্তর্জাতিক বিষয়বলি আরেকটা টপিক থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে ভৌগোলিক উপনাম। বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক উপনাম আছে, যেমন বিগ অ্যাপেল হিসেবে পরিচিত কোন সিটি? বিগ অ্যাপেল। তো বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ককে। তো এইভাবে আমরা হচ্ছে ভৌগোলিক উপনাম থেকে প্রশ্ন হয়। বিভিন্ন দেশ, বিশেষ করে হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন, ভারত, সৌদি আরব, এরকম কতিপয় দেশ আছে যে দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে দেশগুলোর রাজনৈতিক এবং সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন হয়। তাই যে তাদের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে, সে প্রশ্নগুলো আমরা এক নজর দেখব, এবং আশা করি আমরা ক্লাসে খুব স্পেসিফিক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে সংগঠনগুলো। সংগঠনগুলোর মধ্যে আছে আমাদের বৃহত্তম সংগঠন ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। জাতিসংঘ নিয়ে প্রশ্ন হয়ে থাকে। জাতিসংঘ নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে, এর মধ্যে একটা প্রশ্ন আসে যে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা আছে, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি, আইএলও, ডব্লিউএইচও, ইউএনএফপিএ। তো এই যে সাবিত রহমান মাহিম, অপশন
অপশন, ওকে, অপশনটা আমি দিচ্ছি। অপশনটা হলো 1 নম্বর অপশন, একটু খেয়াল করে আমার অপশনগুলো আবার। 1 নম্বর অপশন প্রশ্ন আসলে হচ্ছে হন্ডুরাসের রাজধানী। আচ্ছা, আমি অপশন দিয়ে উত্তরটা বলেই দিই, যেহেতু অন্যরা ইন্টারেস্ট না। এর উত্তরটা ছিল তেগুচি গালপা। তেগুচি গালপা হন্ডুরাসের রাজধানী। ওকে, এরপর আসি যে আমাদের প্রশ্ন হয় জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থাগুলোর সদর দপ্তর কোথায় এবং তাদের পূর্ণরূপ কি। এসব অনেকগুলো সংগঠন আছে: ইউরোপ ইউনিয়ন, ওআইসি, আরব লীগ, সার্ক, আসিয়ান, অ্যাপেক, ওপেক, ন্যাটো, আনজাস, গ্রিন পিস, রেড ক্রস, রেড ক্রিসেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো এই যে বিভিন্ন যে আন্তর্জাতিক, এছাড়া আমাদের বিভিন্ন ব্যাংক আছে, যেমন বিশ্ব ব্যাংক, আইডিবি, এডিবি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ক্লাসে যেটা করি, আমাদের সংগঠনের উপরে 2টা ক্লাস। সংগঠনের বেসিক জিনিসগুলো আমরা আপনাদেরকে পড়াই, খুব বেসিক জিনিসগুলো। এই বেসিক জিনিসগুলোর আমাদেরকে একটু আয়ত্ত করতে হবে। এবং আমি আশা করি আপনার ক্লাসগুলো করলে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। এরপর এখান থেকে আমাদের আরেকটা প্রশ্ন হয়ে থাকে, সেটা হলো বিভিন্ন যুদ্ধ। এই যুদ্ধগুলোর ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আমাদের উপমহাদেশের কিছু যুদ্ধ আছে, যে যুদ্ধগুলো আমরা বাংলাদেশ বিষয়গুলিতে পড়ে ফেলবো। উপমহাদেশ যুদ্ধগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমাদের ব্রিটিশ শাসনামলে বিভিন্ন যুদ্ধ যেগুলো হয়েছিল বা মুসলিম শাসনামলের, সেগুলো আমরা আলোচনা করব। বিশ্বক্ষেত্রে আমরা যদি যুদ্ধগুলো দেখি, সেক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকার গৃহযুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, ট্রাফালগার যুদ্ধ, চীন জাপান যুদ্ধ, আফিম যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, এরকম বেশ কিছু যুদ্ধ আছে। যুদ্ধগুলো আমরা দেখতে হয় বা আমরা আলোচনা করব। এছাড়া কিছু চুক্তি আছে, চুক্তিগুলো নিয়ে প্রশ্ন হয় বিভিন্ন সময়। আন্তর্জাতিক ক্ষেত্রে কী কী চুক্তি ছিল, এই চুক্তিগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। তো সব মিলাই আমি বলেছি যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন হয় 6 থেকে 7টি, এবং সেটা হচ্ছে আমরা যদি এটার ক্ষেত্রে যদি 12-13টা বিষয় বা টপিক নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বিষয়গুলো জানতে পারবো। আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। একটা প্রশ্ন করেছিলাম সবার কাছে, উত্তরটা দিয়ে শেষ করব। সেটা বলেছিলাম যে কোন দেশটি আরব দেশ হিসেবে পরিচিত নয়। অপশন ছিল 4টি: জিবুতি, সোমালিয়া, তানজানিয়া, মৌরিতানিয়া। আরব দেশ বলছিলাম পৃথিবীর যে সমস্ত দেশের রাষ্ট্রভাষা আরবি, সে সমস্ত দেশকে বলা হয় আরব দেশ। তো পৃথিবীর 22টি দেশের রাষ্ট্রভাষা আরবি বলেছিলাম। এক্ষেত্রে আমরা যদি একটা সেন্টেন্স পড়ি, আমি আগে বলি কারো উত্তরটা সঠিক হয়েছে সেটা একটু দেখে আসি। আকলিমা আক্তার আর আফসারউদ্দিন, দুইজনের অ্যান্সার সঠিক, থ্যাংক ইউ। আরব দেশ ছিল 22টি। একটা সেন্টেন্স আমরা এটা পড়ে ফেলি। সেন্টেন্সটা হলো, আজিজ কাকুই বলেছে মৌসুমি, মৌলি, সোমা ও ইয়ামিন আজ সৌদি ক্যাফেতে যাবে। শুধু এই সেন্টেন্সটা দিয়ে আমরা হচ্ছে 22টা দেশ পড়তে পারি। তো এখানে আরব দেশগুলো কোনগুলো একটু বলি। আজিজ দিয়ে 3টা দেশ আছে, আলজেরিয়া, জিবুতি, জর্দান। কাকুই দিয়ে 3টা দেশ আছে, কাতার, কুয়েত, ইরাক। ইরান কিন্তু আরব দেশ না, ইরানের ভাষা কিন্তু ফার্সি। বলেছে 3টা দেশ, বাহরাইন, লেবানন, সে হয়তো দন্তসয়িকা দিয়ে লিখি, সে দিয়ে হচ্ছে সিরিয়া।
বাহরাইন, লেবানন, সিরিয়া। মৌসুমি দিয়ে 3টা দেশ, মৌরিতানিয়া, সুদান, মিশর। মলি দিয়ে 2টা দেশ, মরক্কো, লিবিয়া। সোমা দিয়ে সোমালিয়া, ও দিয়ে ওমান, ইয়ামিন দিয়ে হচ্ছে ইয়েমেন, আজের আদি হচ্ছে আরব আমিরাত। আরব আমিরাত বলতে আমরা সংযুক্ত আরব আমিরাতকে বুঝে থাকি, সংযুক্ত আরব আমিরাত। সৌদি দিয়ে সৌদি আরব। ক্যাফেতে 3টা দেশ, কমোরস, ফিলিস্তিন, টিউনিশিয়া। এই 22টা দেশের রাষ্ট্রভাষা সার্ভে। এখানে সঠিক আনসার ছিল তানজানিয়া। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দেখেছি যে আসলে আমরা আমাদের সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং কোন প্রশ্নগুলো এসে থাকে। আমি আবারও বলছি যে আগামী 20 তারিখে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকেই ভুল করে বাসায় প্রিপারেশন নেই, নিজের মতোই পড়ি, কিন্তু আমরা জানি আসলে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, প্রশ্নের ধরন কী, প্রশ্নের প্যাটার্ন কী, এগুলো আমাদের জানা থাকে না। যে কারণে আমরা কিন্তু আলটিমেট পরীক্ষার দিন ধরাটা খাই। আমরা আপনাকে যেটা করতে পারি, আমরা আপনাকে একটা প্রপার ওয়ে বলে দিতে পারি। আপনার প্রস্তুতিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে পারি। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আপনাকে সর্বোত্তম সহযোগিতা করতে পারি। সেক্ষেত্রে আপনি যদি আমাদের লেকচার ম্যাটেরিয়ালসগুলো প্রপারলি ফলো করেন, আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন, আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনাকে ইন্টারভিউ দিতে ডাকতে হবে। ইন্টারভিউতে আপনাকে ডাকতে হবে যদি আপনি প্রপারলি আমাদের লেকচার শিট এবং আমাদের ক্লাসগুলো ফলো করেন, কন্টিনিউ করেন। সরকারি চাকরি এখন সোনার হরিণ। আর প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ 13তম গ্রেড, এটি দ্রুতই 10ম গ্রেডে চলে আসবে। সুতরাং এই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আপনার নিজেকে এগিয়ে নিতে আর দেরি না। আমরা আমাদের অনলাইনে খুব দ্রুতই হয়তোবা আগামী 1 নভেম্বর থেকে আমাদের অনলাইনে ক্লাস শুরু হবে, অনলাইনে ব্যাচ শুরু হবে। আমি আশা করব যে আপনারা দ্রুতই আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমাদের অনলাইন এবং অফলাইন দুটাতে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, অনেকে ভর্তি হয়ে গেছে। আমরা 3টা টাইমে আপনাদের ভর্তি নিচ্ছি। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ, বৃহস্পতি। সকাল 10টায় একটা ব্যাচ আছে, বিকাল 4টায় একটা ব্যাচ আছে এবং রাত 8টায় একটা ব্যাচ আছে। সরি, রাত 7টা মানে 8টা একটা ব্যাচ আছে। এই 3টা টাইমে হচ্ছে আপনারা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন। 3টা ব্যাচ আপনাদের সময় মতো। আবারও বলছি, দীর্ঘদিন পর, দীর্ঘ প্রতীক্ষার পর প্রাইমারি সার্কুলার আসছে, যেটা সংখ্যাটা 32,000+। এবং আমরা যদি আমাদের প্রত্যেকটি জেলা হিসাব করি 500+। আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। সুতরাং নিজেকে এগিয়ে রাখতে দ্রুত সিদ্ধান্ত নিন। সবাই ভালো থাকবেন। আশা করি সবার সাথে ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।